প্রায় হারিয়েই যেতে বসেছিল সাম্প্রতিক সময়ের অন্যতম এক মর্মান্তিক ঘটনার স্মৃতি, সেই আরজি কর ইনসিডেন্ট। তার মা বাবার আর্তি কান্না কোথাও যেন চাপা পড়ে গেছিল। বিজেপি রত্না দেবনাথকে আরজি কর নির্যাতিতার মাকে পানিহাটিতে প্রার্থী করে কোথাও আবার সেই ঘটনাকে লাইমলাইটে নিয়ে আসে। গোটা রাজ্যে আবার একটা সেই ঘটনার স্মৃতিটা উস্কে যায়। আর তারপর আজ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার যে সিদ্ধান্ত নিল তা কার্যত নজিরবিহীন। সেই আরজি কর কাণ্ডের সময় যে সমস্ত পুলিশ অফিসারের উপর তা তদন্তভার ছিল বা যারা তখন ওই দিন যে ঘটনা ঘটে এবং তার পরবর্তী সময় এই ঘটনার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন, তার তদন্তে হোক বা যেটাই হোক, সেই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করলো। নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা, কর্তব্যে গাফিলতি এবং আরও বেশ কিছু অভিযোগে নতুন করে আবার আরজি করের স্মৃতি উস্কে এলো। কোথাও কি যে কথাটি তার মা বাবা বলে থাকেন, নির্যাতিতার মা বাবা, যে তারা সঠিক বিচার পাননি, সেই বিচার আবার পাবেন, এর রাজনৈতিক অভিঘাতী বা কতটা হতে পারে? আমরা কথা বলবো দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসের সঙ্গে। এই তোমার নজিরবিহীন ঘটনা, তাদের এই 3 আইপিএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ, তারপর সঠিকভাবে তদন্তকে ভুল পথে চালিত করেছেন, তো বড় অভিযোগ, এবং তার ভিত্তিতে সাসপেন্ডই করা হলো 3 জনকে। কতটা হতে রাজনৈতিক অভিঘাত বা কিছু কি কোথায় দাঁড়াতে পারে এটা জলটা? দেখো, এইটা না যতটা না তদন্ত, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, ব্যক্তিগতই বলতে পারি, সরকারে তো আমি নেই, আমরা তো দূর থেকে একটা যেটা দেখছি সিদ্ধান্ত, সেটাকে নিয়ে একটা পর্যালোচনা করছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এইটা সিম্বলিক, মানে কর্তব্য অবহেলা, ইনভেস্টিগেশন নিয়ে যে একটা অবিন্যস্ত ব্যাপার, অগোছালো জিনিসপত্র আমরা তখন দেখেছিলাম, সেইটা এবং কমিউনিকেশন, যে যখন একটা ঘটনা নিয়ে গোটা রাজ্য তোলপাড় চলছে, তখন পুলিশের দিক থেকে কমিউনিকেশন এবং সেই অ্যাপ্রোচ, এই সামগ্রিক বিষয়টা নিয়ে একটা মেসেজিং, যে এবং এই মেসেজটা হচ্ছে যে গোটা পুলিশ এবং প্রশাসনকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা হয়েছে। এর একটা অন্য দিক আছে, সেটা হচ্ছে যখন আজকে আরজি করের নির্যাতিতার মাকে প্রার্থী করা হয়েছে এবং তিনি পানিহাটি থেকে জিতেছেন, তার ফলে এইটুকুনি তো বুঝতে হবে যে আরজি কর এই ভোটে একটা প্রভাব বিস্তার করেছে। তাহলে আরজি কর নিয়ে মানুষের কনসার্নটা কি ছিল? কনসার্নটা ছিল যে সরকারি হাসপাতাল, যে হাসপাতালে নিরাপত্তা, অন্তত চিকিৎসকদের নিরাপত্তা, রোগীদের নিরাপত্তাটা সুনিশ্চিত থাকবে, সেইখানে একটা এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেল, তাহলে তো একটা দায় নিতে হবে কারণ না কারণ। একটা বড় গলদ ছিল। ঠিক আছে, 2 হচ্ছে যে সিকিউরিটি এনশিওর করতে হবে, 3 হচ্ছে যে ওভারঅল একটা এমন পরিবেশ তৈরি করতে হবে যেটা মানুষের মনে একটা কনফিডেন্স যোগায়, যে না, কলকাতায় নিরাপদে রাত্রিবেলাতেও যাওয়া যায়, পুলিশ সিনসিয়ারলি কাজ করবে, পুলিশ ব্যাপারটাকে, এত বড় যখন একটা ঘটনা ঘটে যাবে, এত মর্মান্তিক ঘটনা, তখন পুলিশ ওটাকে হালকাভাবে নেবে না, মিসহ্যান্ডলিং করবে না। এইখানে কোনো একটা জায়গায় একটা তো দরকার ছিল, এইটাই মানুষের চাহিদা ছিল, ন্যূনতম চাহিদা পুলিশ এবং প্রশাসনের থেকে। সেই জায়গা তো একখানা ব্যর্থতার ঘটনা ঘটেছে, সেই জায়গাটা অ্যাড্রেস করার জন্যই তুমি দেখো যে গত সোমবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে পৌঁছন, তারপর থেকে আজকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন তিনি লাগাতার একটা একটা করে জিনিসকে অ্যাড্রেস করছে, যে জিনিসগুলো তারা ইলেকশনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই প্রতিশ্রুতি পূরণটা প্রথম দিন থেকে রকেট গতিতে চলছে। আজকে আরজি করের বিষয়টিও অ্যাড্রেস করা হলো এবং 3 পুলিশ অফিসারকে যে সাসপেন্ড করে আবার ডিপার্টমেন্টাল এনকোয়ারি করার কথা বলা হলো, তার মধ্যে একটা স্ট্রং মেসেজিং আছে এবং সাধারণ মানুষকে একটা কনফিডেন্স দেওয়ার একটা ব্যাপার আছে। কিন্তু কোথাও তোমার এই বিনীত গোয়েল তখন সিপি ছিলেন, পুলিশ কমিশনার, তার নেতৃত্বে কলকাতা পুলিশ কিন্তু এটা মনে রাখতে হবে যে 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছিল, এবং সিবিআই এনকোয়ারির পরেও কিন্তু ওই একজন অভিযুক্ত ছাড়া, মানে তাদের ইয়েতেও কিন্তু ইনভেস্টিগেশনে ওই একজনই অপরাধী ছাড়া দ্বিতীয় কোনো নাম আসেনি। প্রচুর অভিযোগ ছিল বা কিছু, তো সেক্ষেত্রে তো কলকাতা পুলিশের একটা কোথাও গিয়ে তো মনে হয় একটা 24 ঘন্টার মধ্যেই অপরাধীকে গ্রেপ্তার, এটাও তো একটা দিক। দেখো, এটা নিয়ে কোনো বিনীত গোয়েলই করি, মানে তখন দ্বিমত, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। বিনীত গোয়েল তখন কলকাতার পুলিশ কমিশনার ছিলেন
কিন্তু ঘটনাটা যতদূর আমি জানি এইটা নিয়েই বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় সম্ভবত বাঁকুড়া থেকে দুর্গাপুরে আসছেন, এরকম একটা কিছু একটা বিষয়। তিনি রাস্তায় আস্তে আস্তে হেলিকপ্টারে ওঠার আগে তিনি বিনীত গোয়েলকে ফোন করেন, পুলিশ কমিশনারকে, এবং তিনি বলেন যে আপনি ঘটনাস্থলে যান। তারপরে বিনীত গোয়েল যান এবং তারপরে 24 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রথমে তো বিনীত গোয়েল যাননি নিজে, মুখ্যমন্ত্রী বলার পরে গিয়েছিলেন। তাহলে কলকাতায় একটা সরকারি মেডিকেল কলেজে যখন এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে এবং লালবাজার থেকে কত কিলোমিটার দূরে, আরজিকর আর কতটুকুই বা দূরে হবে? তাহলে পুলিশ কমিশনার, মুখ্যমন্ত্রী যেটা অ্যাসেস করতে পারলেন, মুখ্যমন্ত্রী যেটা বুঝতে পারলেন যে এই ঘটনা কতটা স্নোবল হতে পারে, সেইটা অ্যাসেস করতে পারলেন না পুলিশ কমিশনার। তার তো দায় কিছুটা নিতে হবে। ঠিক, মুখ্যমন্ত্রী বলার পরে তিনি ঘটনাস্থলে গেলেন, বলার আগে যাননি। কিন্তু যখন গেছেন তখন ক্রাইম সিন ততক্ষণে ঘেটে গেছে। তুমি বলো, একটা সরকারি মেডিকেল কলেজে ওরকম মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ঘরটিতে ঘটেছে সেই ঘরটিতে থই করছে লোকজন। ক্রাইম সিন লোকাল থানা প্রোটেক্ট করেনি, কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। ডিসি নর্থকে দায়িত্ব নিতে হবে। তো কে দায়িত্ব নেবে? থানার ওসিকে তো দায়িত্ব নিতে হবে। এটা তো একটা ক্যালাসনেস। তুমি বলো যে ক্রাইম সিনটাকে কোনোভাবে প্রোটেক্ট করা গেল, কোনো উইটনেস, মানে ওই জায়গাটা যে তোমার সাক্ষ্য প্রমাণ সেটা এতটাই দুর্বল হয়ে গেল যে ক্রাইম সিনটাকে ঘেটে দিলে, তাই দায়িত্ব নিতে হবে না। এবার বিনীত গোয়েল যখন সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো, তারপরে বিনীত গোয়েলের যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে তিনি খালি বলছিলেন যে তিনি একটা রাগ প্রকাশ করছিলেন। তার যে একটা কথা বলার ধরন, সেই জায়গাটা একটা সমস্যা ছিল, এরকম একটা মর্মান্তিক ঘটনাতে। সেই সমস্যার পরে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, তিনি মনে হয় ডিসি হেডকোয়ার্টার ছিলেন, তাকে দিয়ে প্রেস কনফারেন্স করা হলো। একটাই পারপাস ছিল যে বিনীত গোয়েল তার ভাষাগত কারণে যে ব্যাপারটা খুব ওই সময় তো একখানা সংযম, একটু সংবেদনশীলতা, শব্দ চয়নে যে 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 স্পর্শকাতরতা রয়েছে সেটাকে অনুধাবন করা, সেটা রেখে তো সাংবাদিক সম্মেলন করা উচিত ছিল। কারণ তখন সাংবাদিকরা যে কড়া প্রশ্ন করবেন, এটা বাট ন্যাচারাল ছিল, মানে খুব স্বাভাবিক ছিল। সাংবাদিকরা করবেনই ওই কড়া প্রশ্ন করা। তো সেই সময় উনি যেভাবে উত্তর দিচ্ছিলেন, সরকার মনে করলো যে না, এটাকে একটুখানি এই মেসেজিং আরো পোলাইট হওয়া উচিত, আরো সংবেদনশীলতার সঙ্গে এটাকে হ্যান্ডেল করা উচিত, এবং সেই জন্য ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে দিয়ে প্রেস কনফারেন্স করা হয়। কিন্তু তিনিও যে করেছিলেন তাতেও কিছুটা ভুলভ্রান্তি ছিল। পরবর্তীকালে তুমি হয়তো মনে থাকবে যে তখন সুপ্রতিম সরকারকে দিয়েও সাংবাদিক বৈঠক কিছুটা, যেহেতু ওনার একটা বাচন ভঙ্গি, কথা বলার স্টাইল। তো এই যে সমস্ত স্তরে ডিসি নর্থ থেকে পুলিশ কমিশনার যে একটা গাফিলতি, ব্যর্থতা, তুমি যেটা বললে একটা ছন্ন ছাড়া ভাব, মুখ্যমন্ত্রী বললে তবেই হবে, মুখ্যমন্ত্রী যদি না বলতেন তাহলে কি হতো? তো মুখ্যমন্ত্রী যেটা আন্দাজ করতে পারলেন সেটা আন্দাজ করতে পারলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও ব্যাপারটাকে ঘেটে ফেলেছিলেন এবং ওইখানকার প্রিন্সিপালকে যে ট্রান্সফার করে দেওয়া ন্যাশনাল মেডিকেল কলেজে, দেওয়ালটা ভাঙা পরের দিন, 14 তারিখে রাত্রিবেলা ওখানে ভাঙচুর, পোস্টমর্টমের সময় বহু লোক ঢুকে যাওয়া। 14 তারিখে রাত্রিবেলা, যখন রাত দখলের রাতটা সম্ভবত 14 তারিখ রাতেই ছিল, তো 14 তারিখে রাত্রিবেলা ওখানে ভাঙচুর হলো। পুলিশ কমিশনার বিনীত গোয়েল বললেন, আমরা বুঝতে পারিনি যে ওইখানটাতে হবে, আমরা গোটা কলকাতায় ফোর্স রেখেছিলাম। এটা কোনো যুক্তিগ্রাহ্য? যেখানে ঘটনাটা ঘটলো সেই হাসপাতালের গেটে পর্যাপ্ত পুলিশ নেই যে ভাঙচুর হয়ে গেল। মুখ্যমন্ত্রী বা তৃণমূলের একটা অংশ ইন্ডিকেট করলেন যে বামেরা করেছে, তাদেরকে দেখানো গেল না যে কোন বাম করেছে। মানে অপোজিট একটা অভিযোগও ছিল। পরের কথা, কোন বাম করেছে দেখানো গেল না। বিনীত গোয়েলের যুক্তি এতটাই দুর্বল, কাঁচা, যে যেখানে আসল ঘটনাস্থল সেই হাসপাতালের গেটেই পুলিশ নেই, পর্যাপ্ত পুলিশ ছিল না, পুলিশ ভয় পেয়ে গেল। কি পরিস্থিতি ছিল? পুলিশ পালালো, রীতিমতো পুলিশ পালালো। তাহলে বলো, পুলিশ কমিশনার নগরপাল পদে থেকে তা তো নিজেরই পদত্যাগ করে দেওয়া উচিত ছিল ব্যর্থতার জন্য। একদমই। মুখ্যমন্ত্রীর কাছে চলে যাওয়া উচিত ছিল, আমাকে সরিয়ে দিন, আমি পারিনি। পদ আঁকড়ে বসেছিলেন সময় একটা, এবং তার পর থেকে নাকে না সরানোর কারণও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারও ইগো ছিল।
তারও ইগো ছিল, তারও মনে হয়েছিল যে আমি যা করছি সেটাই ঠিক, সেটাই ঠিক। এখন যদি সরিয়ে দিই তাহলে ইনক্রিমেন্টাল প্রেশার তৈরি হবে, সেই তো সরাতেই হলো। কিন্তু তুমি বলো যে এটা ব্যর্থ হয়নি। নিশ্চয়ই। কিন্তু আমি এখনো মনে করি যে কলকাতা পুলিশ এই নীতির মধ্যেও 24 ঘন্টার মধ্যে যে প্রাইম অ্যাকিউজকে যে অ্যারেস্ট করেছিল এবং পরবর্তীকালে সিবিআই তদন্তেও সঞ্জয় রায় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি, তো সেই কাজটুকুনি, যে তদন্তের কাজটুকুনি ক্রেডিট কলকাতা পুলিশেরই। আবার যদিও তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ মানে বা কিছু, ওখানে ওই ক্রাইম সিন সেটুকু একটা ক্রেডিট তো নিশ্চিতভাবেই। যে সায়েন্টিফিক এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল যে এভিডেন্স, সেইগুলো সঞ্জয় রায়কেই, সব কিছু এভিডেন্সটা সঞ্জয় রায় পর্যন্তই পৌঁছচ্ছে। যদি সঞ্জয় রায় ছাড়া অন্য কারোর কাছে পর্যন্ত পৌঁছতো তাহলে তো অ্যারেস্ট হতেন, একদম, তাকে তো অ্যারেস্ট করা হতো। সিবিআই তো পারেনি করতে। তার মানে সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় পৌঁছচ্ছে না ব্যাপারটা, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স। যদিও পরবর্তীকালে পিএম পোস্টমর্টেম করার সাথে যে ডকুমেন্টেশন, সময়, ওখানে যে সময়টা লেখা হয়েছিল, যে সময়টা পুরো কেস হিস্ট্রি লেখা হয়, এই সবটা নিয়ে যে একটা যে ল্যাপস, সেটা হাইকোর্টে সুপ্রিম কোর্টের শুনানির সময় তো স্পষ্ট হয়ে গেছিল, বারবার প্রশ্নের মুখে পড়েছিল সরকার। তো একটা অবিন্যস্ত অগোছালো ভাব কখন থাকে? দেখো, যখন ইউ টেক এভরিথিং ফর গ্রান্টেড, যখন তুমি মনে করো যে সবকিছু গ্রান্টেড, তখন এরকম অবস্থা হয়। সেটাই হয়েছিল। এবং আরেকটি আমি তোমায় বলি, যেটা হচ্ছে যে এটা তো গেল প্রশাসনিক দিক। আজকে প্রশাসনিক কিছু নিলেন, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন এদের 3 জনের শাস্তি। এছাড়া রাজনৈতিক দিকও রয়েছে। আজকে ঘটনার পর নির্যাতিতার মায়ের বাইট এসেছে, আমরা দেওয়ালে চালালামও। তো রত্না দেবনাথ বলছেন ওখানে পরিষ্কার, ওনার ওই যে তুমি ক্রাইম সিনের বিষয়টা তুলে আনলে, যে ক্রাইম সিনের ছন্ন ছাড়া ক্রাইম সিন, তারা যখন পৌঁছলেন, বললেন তখন যাওয়ার পরে দেখলাম যে সিপি ফোনটা নিয়ে এলেন এবং আমায় বললেন যে সিএম ম্যাডাম ফোন কথা বলবেন। ওনার অভিযোগ হচ্ছে সিএম ম্যাডামের, যেটাই হোক না কেন, ওনার যুক্তির ক্ষেত্রে হয়তো কিছুটা কম থাকতে পারে, যে সিএম ম্যাডামের নির্দেশেই সমস্ত কিছু হচ্ছিল বারবার। এটা তো গেল একটা দিক। পাশাপাশি ওই ডেড বডি তাড়াতাড়ি করে দাহ করে দেওয়া, সেটা অন্য একটা কারণ আমার মনে হয়। দেখো, সবটাকেই মানে তোমাকে একটা সময় ডিভিলস অ্যাডভোকেট হয়ে হতে হবে কোনো একটা জায়গায়। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ওখানে গোপন করার আর কিছু ছিল না, পিএম হয়ে গেছিল, ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে ওটা করা হয়। একটাই কারণ, কারণ তৃণমূল তো চিরকাল এরকম ডেড বডি নিয়ে পলিটিক্স করে এসছে। তাহলে তৃণমূলের ওই মানে তৃণমূল ওটাকে সিঁদুরে মেঘ দেখছিল, যে তৃণমূল মনে করছিল যে ওই মৃতদেহ রেখে যে একটা বামেরা বা সমাজ, নাগরিক সমাজ সেটাকে নিয়ে একটা আন্দোলনকে এমন স্তরে নিয়ে যাবে যে তখন হাতের বাইরে বেরিয়ে যাবে। তো পুলিশ ল অ্যান্ড অর্ডারের রেসপেক্টেও এটা করে থাকতে পারে বলে আমার মনে হয়। আমার মনে হওয়া, কারণ এটা অতীতেও তৃণমূলও করেছে। বাম জমানায় ওখান থেকে মৃতদেহ নিয়ে এসে কলকাতা মর্গের বাইরে আটকে রেখে এই পলিটিক্সটা তৃণমূলও করেছে। ফলে আমার মনে হয় সেইটাকে অ্যাভয়েড করার জন্যই, যে ওইটা যদি হতো তাহলে তো অনেক তাহলে অন্যরকম মাত্রা নিয়ে যেতে হয়, সেটাকে ঠেকানোর জন্যই আমার মনে হয়। তুমি যেটা বললে, তৃণমূল জানে ডেড বডি পলিটিক্সটা ক্ষমতায় আসার আগেও। কিন্তু এটার পাশাপাশি দেখো, একটা রাজনৈতিক দিক যদি না আসে, রাজনৈতিক অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পানিহাটির প্রাক্তন বিধায়ক বলো বা ওখানকার এক কাউন্সিলর বলো, যেটা বারবার ওনার এই ভিকটিমের মা বাবাও তুলে এনেছেন। এবং শুভেন্দু অধিকারীর কথায় একটা ইঙ্গিত আজকে কিন্তু স্পষ্ট রয়েছে, যে একটা প্রশাসনিক দিকের পর রাজনৈতিকভাবেও কারা একটা ইঙ্গিত দিয়েছেন। তোমার কি মনে হয় যে কোথাও গিয়ে এটা জনমানসে আরও যে এই ইনভেস্টিগেশনটা ঠিকঠাক হচ্ছে বা কিছু একটা দাবি ছিল, ও পরিবার বলো বা যেখানে, যে রাজনৈতিকভাবে কেউ জড়িত আছে কিনা এটা তুলে, এটা একটা কোনো প্রচেষ্টা? আমি এটা নিয়ে বারবার একটা কথাই বলেছি, কারণ আমার মনে হয়েছিল যে যেটুকুনি তদন্তের পার্ট, মানে ওই ক্রাইম সিন ঘেটে যাওয়া সত্ত্বেও যে সায়েন্টিফিক এভিডেন্স বা বাকি জিনিস, সঞ্জয় রায়কে গ্রেপ্তার, এই পর্যন্ত আমার মনে হচ্ছিল যে তদন্তের ওইটুকুনিটা ঠিকই আছে। কিন্তু তুমি কাউকে এটা বোঝাতে পারবে না, অনেককেই, কাউকে বলবো না, কাউকে বলে তো সবাইকেই বোঝাতে যায় যে সঞ্জয় রায় একমাত্র দোষী, সাধারণ মানুষকে বোঝাতে পারবে না। এটা তখনই হয় যখন সরকার, পুলিশ এবং প্রশাসনের উপর থেকে মানুষের আস্থাটাই চলে যায়। এবং আমি আমার নিকটতম আত্মীয় যারা আমাকে অন্যান্য বিষয়ে আমার কথা বিশ্বাস করেন, তাদেরকেও গোটা ঘটনাকে ব্যাখ্যা করে আমি বোঝাতে পারিনি যে হতে পারে একমাত্র সঞ্জয় রায়ই গোটা ঘটনার নেপথ্যে আছেন, কিন্তু কাউকে তাকে আমি একটা পারসেপশন তৈরি বোঝাতে পারিনি। 2 দিন আগে
এই আমাদের অফিসের পাশেই একটি চায়ের দোকানে এক ভদ্রলোক এই কথাটা আমার সাথে তুলেছিলেন। আমি তখন তাকে বলি যে 1 বছর বাদে, আজ থেকে 1 বছর বাদেও যদি দেখি যে সঞ্জয় রায় ছাড়া কনক্লুসিভলি কাউকে এই ঘটনার জন্য দায়ী করে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করে যদি তাকে সাজার ব্যবস্থা করে, তখন বুঝবো যে আরো একজন ছিল। কিন্তু এখনো পর্যন্ত আমার ধারণা পুলিশের যেটুকুনি তদন্ত হয়েছে তার ভিত্তিতেই বলছি যে ওই একমাত্র দোষী। কিন্তু এটা মানুষকে বিশ্বাস করানো গেল না, তার কারণ যে সামগ্রিকভাবে পুলিশ প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার এর উপর থেকে মানুষের আস্থাটাই চলে গেছে একেবারে। আজকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করলেন সেটা হচ্ছে সেই আস্থাটা ফেরানোর একটা চেষ্টা। সরকার এবং মানুষের মধ্যে যে বিশ্বাসের সম্পর্ক, যে আস্থার সম্পর্ক, সেদিক থেকে বলতে পারা যায় যে আজকের যে পদক্ষেপ সেটা হচ্ছে একটা বিশ্বাসবর্ধক পদক্ষেপ, কনফিডেন্স বিল্ডিং মেজার। যে বিশ্বাসটা পুলিশের ওপর থেকে আস্তে আস্তে কোথাও হারিয়ে গেছিল আর কি। হ্যাঁ, এবং সেই বিশ্বাসটা তুমি দেখো যে এইটা তো শুধুমাত্র আরজি করের ক্ষেত্রে হারিয়ে যায়নি, কলকাতায় বা পশ্চিমবঙ্গে রিসেন্ট টাইমসে বহু আনিস খানের ঘটনায় হাইকোর্ট সম্ভবত সিবিআই দিয়েছিল আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ, আনিস খানের সম্ভবত দিয়েছিল সিবিআই, তাই না? বা রামনবমীর মিছিল নিয়ে গন্ডগোল হচ্ছে, তখন সিবিআই দিতে হচ্ছে। তার মানে কোথাও না কোথাও রাজ্য পুলিশের উপরে আর আদালতের বা উচ্চ আদালতের আস্থাটাও টলে গেছিল। তা উচ্চ আদালতের আস্থাই যদি চলে যায়, উচ্চ আদালতে কি হয়, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার একটা প্রতিফলনও কিন্তু আদালতের রায়ের মধ্যে ঘটে। তো সেইখানে যখন দেখা যায় যে উচ্চ আদালতেরও আস্থা নেই, বারবার করে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, তার মানে সাধারণ মানুষের উপরে মানুষের কি বা আস্থা থাকবে? এবং তুমি যে আন্দোলন, কলকাতার মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন আরজি করে মুভমেন্টের সময় দেখেছিলে কলকাতায়, সেটা তো ওই অনাস্থারই বহিঃপ্রকাশ ছিল। একেবারেই তাই, তাই না? একদমই তাই। ওই সময় যে রাগ অসন্তোষ যে দলাপাকি উঠেছিল, এবং আমি তখন বলতাম এটা কিন্তু শুধুমাত্র আরজি করের ঘটনার জন্য হয়নি, মানুষের অ্যাকুমুলেটেড অ্যাঙ্গার, পুঞ্জীভূত রাগ, সেটাই কিন্তু উপচে পড়েছিল রাস্তার উপর। মধ্যরাতে 80 বছরের বৃদ্ধ থেকে 10 বছরের কিশোরী বা কেউ হুইল চেয়ারে কোনো প্রতিবন্ধী, এটা তো স্বাভাবিক ঘটনা ছিল না, এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এবং মানুষের এক্সট্রাঅর্ডিনারিলি তাদের প্রতিবাদ জানানোর একটা ভাষা ছিল। এবং কোথাও দেখো আমার মনে হয় যে এই বিজেপি তো কোথাও এই ওনাকে প্রার্থী করার মাধ্যমে এই বিষয়টাকে আবার একটা সামনে নিয়ে এসেছিল। হয়তো মানুষের, দেখো আমাদের তো প্রত্যেকেরই, আমি বারবার বলি যে দৈনন্দিন জীবনে এত ঘটনা প্রবাহ চলতে থাকে যে 6 মাসের পুরনো ঘটনাও আমরা ভুলে যাই, কারণ এত নতুন ঘটনা এত ভিড় করে আসে। নতুন ঘটনা, সেটা উৎসবের হতে পারে, সেটা দুঃখের হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো প্রতিদিন হারিয়ে যায়, ভিড় করে আসে। তখন একটা পুরনো ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্য কি প্রয়োজন হয়, একটা লাগাতার আন্দোলনের প্রয়োজন হয়, ব্যাপারটাকে জিয়ে রাখা, মানুষকে মনে করিয়ে দেওয়া ভোটের সময়। সেই কারণেই পানিহাটিতে রত্না দেবনাথকে প্রার্থী করাটাও ছিল অনেকটাই প্রতীকী যে পশ্চিমবঙ্গে মহিলাদের উপরে যে অত্যাচার, যে নিরাপত্তার অভাব, সেইটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই পানিহাটিতে রত্না দেবনাথ বা সন্দেশখালীতে রেখা পাত্র এদেরকে প্রার্থী করা। শহরাঞ্চলে এটার একটা প্রভাব দেখা গেছে, ডেফিনেটলি প্রভাব দেখা গেছে। এবং মহিলাদের মধ্যে বিশেষ করে তরুণী যারা প্রথমবার ভোটার বা দ্বিতীয়বার ভোটার, তাদের মধ্যেও এটার একটা প্রভাব দেখা গিয়েছে। আচ্ছা, এটা দেখো তোমার বিভাগীয় তদন্ত তো একটা দিক গেল, আমি একদম শেষের দিকে চলে এসেছি। বিভাগীয় তদন্ত এই পুলিশ অফিসারদের কি বা কিছু তদন্ত হলো, কিন্তু তার বাইরে যেহেতু সিবিআই তদন্ত প্রায় ক্লোজ, এরপরেও আরজি জানিয়েছিলেন ওনার মা বাবা, যতদূর আমার মনে পড়ে বহুবার। সেক্ষেত্রে ঘটনাটার তদন্ত তো নতুন করে করার কি আর কোনো অপশন রইল? জানি না, আমি তো দেখো সিবিআই কি করবে সেটা তো আমি প্রিএম্প্ট করতে পারি না, বা সিবিআই তদন্তে ফার্দার কি বেরোবে সেটাও আমি আগে থেকে অনুমান করতে পারি না, সেটা অনুমান করা সমীচীন হবে না। সেটা আমরা দেখবো যে আগামী দিনে সিবিআই নতুন করে তদন্তে কি বার করলো, সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা হলো সেটা হচ্ছে একটা মানুষের আস্থা ফেরানোর চেষ্টা হলো, একটা আস্থা ফেরানোর চেষ্টা, এবং পুলিশের সম্পর্কে যে মানুষের জনমানসে, বিশেষ করে আরজি করের পর থেকেই এটা আস্তে 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 বাড়ছিল গ্র্যাজুয়ালি, যে একটা আস্থা হারিয়ে যাচ্ছিল মানুষের। সেখানে কোথাও পুলিশের প্রতি একটা আবার একটা কনফিডেন্স বিল্ড আপ করা, মানুষের প্রতি একটা আস্থা ফিরিয়ে আনা, যে কোথাও একটা বিচার আছে, শেষ বিচার বলে একটা কিছু আছে। তুমি দেখো সম্রাট, তোমাকে থামালাম না, অবশ্যই। সেটা হচ্ছে দেখো আজকে আমি ওই প্রেস কনফারেন্সটা দেখিনি, তোমার কাছ থেকে আমি শুনছিলাম
যে মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক বৈঠক করে জেলে যে মোবাইলগুলো পাওয়া গেছে সেইগুলোকে সামনে সার দিয়ে রেখে একটি প্রেস কনফারেন্স করেছেন এবং একটা স্টার্ন মেসেজ দিয়েছেন। এটাও কিন্তু একটা বার্তা, অবশ্যই এটাও কিন্তু একটা বার্তা। এবং এই বার্তা শুধু পুলিশকে বার্তা নয়, তাহলে প্রেস কনফারেন্স করতেন না। এই বার্তা তিনি অ্যাকচুয়ালি সাধারণ মানুষকেও দিচ্ছেন যে আমি কোনো ত্রুটি রাখবো না। এবং খুব উনি বললেন একদম এই এখন প্রেস কনফারেন্স করতে করতে এই 2টো বাজে, এই 2টো থেকেই আমার এই বার্তা আপনারা জেনে নিন, বুঝে নিন পুলিশকে এবং সব কিছু। প্রেসিডেন্সি জেলের থেকে হয়েছিল, অপরাধী থেকে শুরু করে যারা পুলিশে রয়েছেন 2জন সুপারকে সাসপেন্ড করা হলো, তারাও বুঝে নিন যে এই জিনিস কিন্তু আমি আর বরদাস্ত করব না। এটা যদি শুধু সুপারকে দেওয়া হতো তাহলে কিন্তু তো ইন্টারনাল মেসেজ দিয়ে বলে দিতে পারতেন, এটা সাধারণ মানুষকেও জানার জন্য বলছেন এবং মোবাইলগুলো সামনে দেখে। ঠিক, তার মানে সেটাও সেই কনফিডেন্স মেজারেরই পার্ট, মানুষের আস্থা ফেরানোরই একটা পার্ট। একেবারেই মুখ্যমন্ত্রীর সামনে মোবাইল পড়ে রয়েছে, তো সাধারণত দেখা যায় পুলিশ রিকভারি করে সাধারণ মানুষের মোবাইল চুরি গেলে সেটা নিয়ে, কিন্তু মুখ্যমন্ত্রী প্রেসিডেন্সির বিভিন্ন ঘুলঘুলি থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে জেলের ভিতর থেকে এবং যেগুলো দিয়ে তারা কথা বলতেন, বাইরের সঙ্গে যোগাযোগ রাখতেন। তুমি একটা জিনিস দেখো, সিদ্ধিনাথ গুপ্তা এখন ডিজি পুলিশ, তিনি কোথায় ছিলেন? ডিজি কারা ছিলেন, রাইট। তাহলে এই তথ্যটা মুখ্যমন্ত্রীকে কে দিয়েছেন? কে দিয়েছেন বলো? ডিজি দিয়ে থাকবেন, ডিজি দিয়েছেন একেবারে, কারণ তিনি ডিজি কারা ছিলেন। তো তিনি জানতেন যে নিচের তলায় জেল সুপাররা কি করে বেড়াচ্ছেন, ফলে তিনি এই বুদ্ধিটা দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। সুতরাং পুলিশের মধ্যে পুলিশকে একটা কড়া বার্তা দেওয়া এবং পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্পর্কে একটা আস্থা ফিরিয়ে আনা, প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এটাই খুব পরিকল্পিতভাবে এই কাজটি করছেন বলে মনে হয়। এবং সেটা বাংলার মানুষকে আইন শৃঙ্খলা বলুন বা চারিদিকে একটা অরাজকতার অভিযোগ, সব কিছু মিলে বাংলার মানুষ একটা বিরক্তের একটা চরম সীমায় পৌঁছে গেছিলেন। সেখানে কোথাও যদি পুলিশ আবার কাজ করবে, ঠিকঠাক কাজ করবে, মানুষের পুলিশের ওপর আস্থা ফিরবে, এই জায়গাটা যদি তৈরি করতে পারেন, সেক্ষেত্রে তো সেটা ভবিষ্যতই বলবে সেরকম একটা পরিস্থিতি তৈরি হয় কিনা। কিন্তু আপাতত মুখ্যমন্ত্রী কিন্তু সেই চেষ্টাটাই যে করছেন সেটা বলাই বাহুল্য। আজ এ পর্যন্তই আলোচনা। সব খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল। শেষটা পরে আরেকবার দিয়ে দেবো না? ঠিক আছে, একদম ঠিক আছে।